দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার। জানাবো কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা। এদিকে শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়। এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনূসের, কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার। ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ নেওয়া হলেও তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার অবস্থা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি। আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু সেটা রিকনফার্মের চেষ্টা করে আমরা সফল হইনি। গত 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে সম্প্রতি গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা এখনো ভারতে অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত। কাকে দলের দায়িত্ব দিচ্ছেন হাসিনা? 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ। তখন দলের কিছু নেতা ভারতে পালিয়ে যান, কিন্তু 5ই আগস্টের পর পরিস্থিতি ভিন্ন। নেতাকর্মীদের রেখে দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বয়ং পালিয়ে গেছেন ভারতে। দেশে যেসব নেতা রয়েছে তারাও দৃষ্টিসীমার বাইরে। অনেকে আত্মগোপনে। সভাপতি বিদেশের সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ নেই, জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে। এমতো অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে আওয়ামী লীগের হাল ধরবেন কে, কার উপর আস্থা রাখবেন শেখ হাসিনা। বিদেশে থাকায় 15ই আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। সে সময় তিনি পশ্চিম জার্মানি থেকে ভারতে নিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় ভিন্ন প্রেক্ষাপটে। শেখ হাসিনার পথ অনুসরণ করেছে দলটির অনেক বড় নেতা। শোনা যায় যাওয়ার আগ মুহূর্তে কাউকে কিছু না বললে দলের অন্তত 2 জন নেতাকে নির্দেশ দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায়। এ কারণে কি সব মাস্টারমাইন্ডরা ভারতে পৌঁছে গেছে নিরাপদে? ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান। এখনো তিনি সেখানে অবস্থান করছেন। দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর হয়ে আছে কদিন থেকে। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতে অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই। যাই হোক, মাঝে মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন। অনেকে এটাকে অডিও বিপ্লব বলছেন। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে নিমিষেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন? এই প্রশ্ন এখন সর্বত্র। নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংগঠিত করতে। গণমাধ্যম সূত্রে জানা যায়, সর্বশেষ অডিও বার্তা হাসিনা বলছেন, কাকে দায়িত্ব দেব? যাকেই দেব সেই তো গ্রেপ্তার হয়ে যাবে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকে বিশ্বাস করতে পারছেন না। তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যে কাউকে বেছে নিতে। 2 মাস হয়ে গেল শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা। কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন। মাঝে মধ্যে তিনিও দেখা করছেন। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন। করছেন সলা পরামর্শ। এ নিয়ে নানা গুজব তো রয়েছে। ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, দলকে সংগঠিত করার তাগিদ দিচ্ছেন। ড্রাগ সাইডে সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে। সাংগঠনিক এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে এই ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই। শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর
পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব অজেদ জয়। রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব অজেদ বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতে অবস্থান করছেন। এর আগে সজীব অজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত 3রা অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব অজেদ জয়। জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচনে লড়াবেন না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তারা কোথায় আছেন তা আর জানা যায়নি। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত। নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনূসের, কূটনৈতিক চ্যালেঞ্জ আছে সরকারের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্বে 2 মাস পূর্ণ করতে চলেছে। এই সময় কূটনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বড় অর্জন হিসেবে মনে করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বিরল বৈঠককে। কেননা শেখ হাসিনা সরকারের আমলে ওয়াশিংটনের সঙ্গে ঢাকা সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস মিলেছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। তবে এই সময় নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কমিয়ে সুসম্পর্কে পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক দৃশ্যমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর ইউনূস। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো দীর্ঘ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা গেছে। কথা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশে শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকে তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম সম্মেলনে যোগ দিতে চেয়ে মাত্র 4 দিনের সফরে বাংলাদেশ সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্কার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ে বৈঠকেও অংশ নেন। ঢাকার কূটনীতিকরা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশে এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশে একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফর সূচির মিল না থাকায়। তবে নিউ ইয়র্কে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দিল্লির সঙ্গে সম্পর্কে ঢাকার যে টানাপোড়েন চলছে সেটি দৃশ্যমান। উভয় পক্ষের স্বার্থেই টানাপোড়েন কমিয়ে আনতে হবে। সেজন্য 2 দেশের মধ্যে যত বেশি আলাপ আলোচনার সুযোগ থাকবে, টানাপোড়েন ততই প্রশমিত হতে থাকবে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের আমন্ত্রণে প্রায় 5 ঘন্টার জন্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিমকে ঢাকার বিমানবন্দরে স্বাগত জানান ডক্টর ইউনূস। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে একই গাড়িতে করে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসে ইউনূস আনোয়ার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রায় 18,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন বলে আশ্বাস দেন আনোয়ার। প্রসঙ্গত, 4 মাস আগে ভিসা পাওয়া এবং সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে পারেনি বাংলাদেশের 17,000 বেশি কর্মী। সংক্ষিপ্ত সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে গিয়ে বিদায় জানান। প্রায় 11 বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন এবং এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ঢাকার কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর। সর্বশেষ 2013 সালের নভেম্বরের সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশি নাগরিকদের গুমের ঘটনায় বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগ জানিয়ে আসছিল, তবে সেটি সেই অর্থে আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। গত 5ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 29শে আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। ঢাকা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। ICPPED জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে কেন্দ্র করে গৃহীত হয়েছে, যার লক্ষ্য হলো জোরপূর্বক অন্তর্ধান বা গুম প্রতিরোধ করা, ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।